ইন্টু কত ডেল এক্স, ঠিক আছে 2π/λ ইন্টু কত ডেল এক্স। তো দুইটা কণার জন্য পথ পার্থক্য আর দশা পার্থক্যের সম্পর্ক যা, দুইটা তরঙ্গের জন্য দশা পার্থক্য পথ পার্থক্যের সম্পর্ক কি আমার তাই। দেখো বুঝছি কিনা, ক্লিয়ার? তাইলে আমরা সমদশা বিপরীত দশা বুঝলাম, পথ পার্থক্য বুঝলাম, তরঙ্গ দৈর্ঘ্য বুঝলাম, দশা পার্থক্য পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক বুঝলাম। এখন যেটা বুঝতে চাইতেছি সমদশা ও বিপরীত দশায় মিলিত হওয়ার শর্তসমূহ, সমদশায় ও বিপরীত দশায় মিলিত হওয়ার শর্তসমূহ। আচ্ছা, সমদশায় মিলিত হওয়ার জন্য দুইটা তরঙ্গের দশা পার্থক্য কত হওয়া উচিত? দশা পার্থক্য কত হওয়া উচিত? 180। তাহলে দেখি আমি একটা আঁকি, এই একটা তরঙ্গ আঁকলাম আর এই একটা তরঙ্গ আঁকলাম। ওই আমি 100 মানে এটা তো 0, এটা কত 90, এটা কত 180, এটা কত 270, এটা কত 360, আর এটা এখানে কত তাইলে 0, এটা তাইলে এখানে 90, এইটাছে আমার 180, এইটাছে আমার 270, এইটাছে 360। আচ্ছা এখন দেখো তো তাদের মধ্যে দশা পার্থক্য কি 180 না? ওই এটা যখন 0 এটা তখন কত 180, তাহলে তাদের মধ্যে দশা পার্থক্য কত 180 না? তাই 180 ডিগ্রিতে 180 ডিগ্রি দশা পার্থক্য নিয়ে থাকলে কি তারা সমদশায় হয়? কত ডিগ্রি কত কি হয়? বিপরীত দশায়। ওই তরঙ্গ শীর্ষের সাথে তরঙ্গ পাদের সাথে তরঙ্গ শীর্ষ, তাইলে কি সমদশায় হইল? সমদশায় হইল না। তাহলে এর মানে অন্তত আমরা এটা নিশ্চিত যে 180 ডিগ্রি দশা পার্থক্যে থাকলে দুইটা তরঙ্গ তারা কি হয় না? সমদশায় হয় না। তাহলে সমদশায় থাকার জন্য তাদের দশা পার্থক্য কত হওয়া উচিত? 0। কিন্তু মনে হইতে পারে 0, কিন্তু 0 তো অবশ্যই দুইটা তরঙ্গে দশা পার্থক্য 0 হইলে, দুইটা তরঙ্গের দশা পার্থক্য 0 হইলে অবশ্যই তারা সমদশায়। কিন্তু আরো কিছু দশা পার্থক্য আছে যেগুলাতেও তারা কি থাকতে পারে? সমদশায় থাকতে পারে। এখন আমরা ওই জিনিসটাই খুঁজে বাইর করবো যে সমদশায় ও বিপরীত দশায় মিলিত হওয়ার শর্ত, কখন তারা সমদশায় মিলিত হইব, কখন তারা বিপরীত দশায় মিলিত হইব, এবং তাদের মধ্যে একটা রিদম খুঁজে বাইর করার চেষ্টা করব। মুসাইদ এটা, হ্যাঁ আমাদের দশা পার্থক্য পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক বাইর করা শেষ। এখন আমরা বুঝতে চাইতেছি সমদশায় ও বিপরীত দশায় মিলিত হওয়ার শর্তসমূহ। আচ্ছা দেখো, এখন আগে আমরা সমদশায় মিলিত হওয়ার শর্তটা দেখি। কি দশায় মিলিত হওয়ার? সমদশায়। আচ্ছা 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 0 ডিগ্রি, 180 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি, এটা হইতেছে আমার 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এই জায়গাতে হইতেছে 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, এটা 360 ডিগ্রি, এটা হইতেছে আবার আমার কত 360, 450, 450 হলে এটা হইতেছে আমার কত 450-এর সাথে যদি আরো 90 যোগ করি 540, 540-এর সাথে আরো 90 যোগ করলে 630। আচ্ছা এখন এই দুইটা কণা বলো সমদশায় আছে কিনা? হ্যাঁ এই দুইটা কণা যে সমদশায় আছে কত ডিগ্রি দশা পার্থক্যের জন্য? ওই তো এই দুইটা সমদশায় আছে, কারণ তরঙ্গ শীর্ষের সাথে তরঙ্গ শীর্ষ, তরঙ্গপাদের সাথে তরঙ্গপাদ, তরঙ্গ শীর্ষের সাথে তরঙ্গ শীর্ষ, তরঙ্গপাদের সাথে তরঙ্গপাদ। এর মানে মিলছে, মানে তারা কি আছে? সমদশায় আছে। এই দুইটা তরঙ্গ কত ডিগ্রি দশা পার্থক্যে থাইকা সমদশায় আছে? 0 ডিগ্রি। ওই দেখো এই কণার সাথে এই কণার সাথে এই কণার দশা পার্থক্য কত? 0। ওই তো না, এই কণার সাথে এই কণার দশা পার্থক্য কত? 0। এই কণার সাথে এই কণার দশা পার্থক্য কত? 0। এই কণার সাথে এই কণার দশা পার্থক্য কত? 0। মানে 0 থেকে 0 বিয়োগ হইলে 0, 90 থেকে 90 হইলে 0, 180 থেকে 180 বিয়োগ হইলে কত? 0।
তাহলে তার তো প্রত্যেকটা কণার জন্য মানে এটার প্রত্যেকটা কণা আর এটার প্রত্যেকটা কণার যদি দশার বিয়োগ করি তাহলে প্রত্যেকটা কণার জন্য তো দশা পার্থক্য কত হইব 0। তাইলে তারা 0 ডিগ্রির জন্য 0 ডিগ্রি দশা পার্থক্যের জন্য তারা কি আছে সমদশায়। আচ্ছা এই দুইটা সমদশায় আছে কিনা, এই দুইটা তরঙ্গ সমদশায় আছে কিনা, নিচের দুইটা সমদশাই তো আছে। ওই তো তরঙ্গ শীর্ষের সাথে তরঙ্গ শীর্ষ, তরঙ্গপাদের সাথে তরঙ্গপাত, তরঙ্গ শীর্ষের সাথে তরঙ্গ শীর্ষ, তরঙ্গপাদের সাথে তরঙ্গপাত, তরঙ্গ শীর্ষের সাথে তরঙ্গ শীর্ষ, মানে সমদশায় আছে। কিন্তু তারা কি এখন 0 ডিগ্রি দশা পার্থক্যের জন্য সমদশায় নাকি 360 ডিগ্রি দশা পার্থক্যের জন্য সমদশায়? ওই তো এই কোণের দশা কত 0, এই কোণের দশা কত 360, ঠিক আছে। তাইলে তাদের মধ্যে দশা পার্থক্য কত? আচ্ছা এই কোণের দশা কত 90, এই কোণের দশা কত, তাহলে বিয়োগ দাও কত হয় 360। এই কোণের দশা কত 180, এটা কত, তাহলে এটা বিয়োগ দাও কত হয় 360। তাইলে এখন এই দুইটা কোণা, তাইলে তারাও এখন এই দুইটা তরঙ্গ সমদশায় আছে কিন্তু দশা পার্থক্য কত 360, বুঝতে পারছো? এখন তাহলে এর মানে আমরা এখানে এটা বুঝতে পারছি ডেল ডেল অর্থাৎ দশা পার্থক্য 0 ডিগ্রি হইলে সমদশায়, দশা পার্থক্য 360 ডিগ্রি মানে 2 পাই হইলে সমদশায়। এখন যদি ধরো যে আমি যদি এটারে এই তরঙ্গটারে যদি একটু পিছনে আনি, ধরো যে টান দিয়া যদি পিছনে আই না এই বিন্দুটারে যদি এখানে নিয়ে আসি, এই বিন্দুটারে যদি এখানে নিয়ে আসি, কল্পনা করো মানে এটারে যদি আমি এভাবে টান দিয়া যদি এটারে যদি এখানে আনি তাইলে আবারও কি তরঙ্গ শীর্ষের সাথে তরঙ্গ শীর্ষ, তরঙ্গপাদের সাথে তরঙ্গপাত, এই আবার তরঙ্গ শীর্ষের সাথে কি তরঙ্গ শীর্ষ মিলবো না? হ্যাঁ, মানে তুমি কল্পনা করো যে এটারে টান দিয়ে আমি এই জায়গাটারে টান দিয়ে আমি এখানে আনলাম, ঠিক আছে। তাইলে 0 ডিগ্রির সাথে কত ডিগ্রি 0 ডিগ্রির সাথে এটা 630, 630 এর সাথে 90 যোগ করো 720, 720। এখন ওই দাও, হ্যাঁ আমি যদি এইটারে যদি এখানে নিয়ে আসি, মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করো, আমি যদি এই মানে এইটা তো এই জায়গায় আছে, এটারে যদি আমি এইভাবে যদি টান দিয়ে এখানে নিয়ে আসি তাইলে এই দুইটা তরঙ্গ আবার সমদশায় হইব কিনা, যেটা বুঝাইতে চাইতেছি। আমি যদি টান দিয়ে এটার এখানে নিয়ে আসি তাহলে এই দুইটা তরঙ্গ আবার সমদশায় হইব কিনা, ডেফিনেটলি হইব। এটা যদি এই জায়গায় থাকে তাহলে এই তরঙ্গ শীর্ষের সাথে এই তরঙ্গ শীর্ষ, এই তরঙ্গ খাজের সাথে এই তরঙ্গ খাজ, বুঝতে পারছি, এই তরঙ্গ শীর্ষের সাথে এই তরঙ্গ শীর্ষ মিলা যাব না, তাহলে আবারও সমদশায় হইব। তবে কত ডিগ্রি দশা পার্থক্যের জন্য? 0 ডিগ্রি আর 720, অর্থাৎ কত ডিগ্রি দশা পার্থক্যের জন্য? দুইটা তরঙ্গের 720 ডিগ্রি দশা পার্থক্যের জন্য, বুঝতে পারছি। আর 720 ডিগ্রি মানে কত 4 পাই, 720 ডিগ্রি মানে কত আমার 4 পাই, ব্যাপারটা বুঝছি কিনা? তাইলে দেখছেন 0 ডিগ্রি 2 পাই 4 পাই, তাইলে পরে আবার কত ডিগ্রিতে তারা সমদশায় হইব 6 পাই, তারপরে 8 পাই, অর্থাৎ ডট 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 2n পাই। মানে 2n দ্বারা কি বুঝাইতেছি? জোর, অর্থাৎ পায়ের জোর গুণিতক। অর্থাৎ দশা পার্থক্য শুধুমাত্র 0 ডিগ্রি হইলেই তারা সমদশায় না, দশা পার্থক্য যদি পায়ের জোর গুণিতক হয়, পায়ের জোর গুণিতক ওই তো পাই 2, পাই 4, পাই 6, পাই 8, মানে এগুলা কি জোর সংখ্যা না? অর্থাৎ পায়ের জোর গুণিতক হইলেই তারা কি থাকবো? সমদশায় থাকবো, যদি তাদের দশা পার্থক্য। তাইলে এই দুইটা তরঙ্গ এবং এই দুইটা তরঙ্গ তারা দুইজনই সমদশায় আছে, কিন্তু 0 ডিগ্রি দশা পার্থক্যের জন্য না। সে আছে 0 ডিগ্রির জন্য সমদশায়, আর এই দুইটা আছে কত ডিগ্রি পার্থক্যের জন্য? 360 ডিগ্রি পার্থক্যের জন্য। এটারে যদি আমি আরো পিছাই দেই তাইলে এই কণাটারে যদি আমি এখানে নিয়ে আসি পিছাইয়া, তাইলে কিন্তু আবারও দুইটা কণার এই দুইটা তরঙ্গ সমদশায় হইব, তবে কত ডিগ্রি দশা পার্থক্যের জন্য? 720, অর্থাৎ 4 পাই। তো এইভাবে তাইলে আমরা একটা ক্রম পাইয়া গেছি, দেখো 0, 2 পাই, 4 পাই, তাইলে আবার সমদশা হইব 6 পাই, আবার সমদশা হইব কত 8 পাই। এইভাবে যদি আমরা আগাইতে থাকি তাইলে আমরা একটা ক্রম পাইয়া যাই যে পায়ের জোর গুণিতক, পায়ের কি গুণিতক? জোর গুণিতকের হইলেই আমরা কি তরঙ্গগুলা কি পাবো? অর্থাৎ দশা পার্থক্য যদি পায়ের জোর গুণিতক হয়, পায়ের কি গুণিতক হয়? জোর গুণিতক হয়, তাইলে আমরা কি পাবো? সমদশায় পাবো। দেখো বুঝছি কিনা? হ্যাঁ, এটা গেল তাইলে এটা হচ্ছে আমার কি সমদশায় মিলিত হওয়ার কন্ডিশন, সমদশায় মিলিত হওয়ার কন্ডিশন। দেখো বুঝছো কিনা? ক্লিয়ার? তাইলে তারা সমদশায় থাকা মানে সমদশায় যখন মিলিত হইব বা একজন আরেকজনের উপর পড়ব তখন হচ্ছে কি এই কন্ডিশনটা, ঠিক আছে? আচ্ছা যাই, দেখো এদিকে তাকি, এখন বলো আমরা এটা বুঝছি কিনা? এতটুকু পর্যন্ত বুঝছি। তাইলে দুইটা তরঙ্গ সমদশায়
শুধু কি 0 ডিগ্রিতে থাকে, 0 ডিগ্রি দশা পার্থক্যের জন্য থাকে, নাকি পায়ের জোড়গুণিতক দশা পার্থক্যের জন্য থাকে? জোড়গুণিতক। ওকে, তাহলে এটা গেল সমদশায়। এখন আসো যে বিপরীত দশায়। এখন বিপরীত দশার জন্য প্লিজ তোমরা পিছনে কথা বললো না, একটু আমার মনোযোগের সমস্যা হইতেছে। এই তো সহজ জিনিসটার এত 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি। এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এইটা হইতেছে আমার কত 270, এটা হইতেছে 360। এটা আমার 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 180, এটা 270, এটা 360, এটা হইতেছে আমার 450, এটা হইতেছে আমার কত 540, আর এটা হচ্ছে 630। ঠিক আছে, আচ্ছা এতটুকু পর্যন্ত লেখলাম। এখন দেখো এই দুইটা তরঙ্গ আমারে বলো, আমরা এখন বুঝতে চাইতেছি যে এই বিপরীত দশায় মিলিত হওয়ার শর্ত। এই দুইটা তরঙ্গ কি আছে বিপরীত দশায়, কারণ তার তরঙ্গ শীর্ষের সাথে তার তরঙ্গ পাদ, ঠিক আছে, তার তরঙ্গ পাদের সাথে তার তরঙ্গ শীর্ষ, তার তরঙ্গ শীর্ষের সাথে তার তরঙ্গ পাদ, তাহলে তারা মূলত কি আছে বিপরীত দশায় আছে। ঠিক আছে, তো যেহেতু বিপরীত দশায় আছে, আমরা বুঝতে চাইতেছি এই দুইটা তরঙ্গের কত ডিগ্রি দশা পার্থক্যের জন্য তারা বিপরীত দশায় আছে। দেখো তো এই এই কণার জন্য কত, এই কণার দশা কত 0, আর এই কণার দশা কত 180, তাহলে দুইটা কণার দশা পার্থক্য কত 180। আবার যদি চিন্তা করো এই কণার দশা কত 180, এই কণার তার বরাবরে যে এই কণাটা আছে এই কণার দশা কত 360, তাহলে এই দুইটা কণার দশা পার্থক্য কত 180। তাইলে এই যে তরঙ্গটা, এই তরঙ্গের যে কোনো দুইটা কণার মধ্যে যদি তুমি তুলনা করো, মানে এই একই বরাবরে যে কোনো দুইটা কণার মধ্যে যদি তুলনা করো, সবসময় তাদের দশা পার্থক্য কত থাকবো 180। তাহলে আমরা বলতে পারি তারা 180 ডিগ্রি দশা পার্থক্যের জন্য তারা কি হয়েছে, মূলত বিপরীত দশায় মিলিত হয়েছে। তাহলে বিপরীত দশায় মিলিত হওয়ার প্রথম শর্ত কি, তাদের দশা পার্থক্য কত হইতে হইব 180, মানে পাই। 180 মানে কত পাই, বুঝতে পারছি। তাহলে এইটারে প্রত্যক্ষ করে তো আমরা এটাই বুঝতে পারছি যে বিপরীত দশায় থাকার জন্য তারা পরস্পর কি দশায় থাকার জন্য, তারা পরস্পর বিপরীত দশায় থাকার জন্য তাদের দশা পার্থক্যটা কত হইতেছে 180। তো এখন সবসময় কি 180তেই দশা পার্থক্য, মানে 180 ডিগ্রি দশা পার্থক্য হইলে বিপরীত দশায় মিলিত হইব, নাকি অন্য কোনো দশা পার্থক্য থাকলেও তারা বিপরীত দশায় মিলিত হইতে পারে? তুমি এই দুইটার মধ্যে তুলনা করো, এই দুইটার মধ্যে যদি তুলনা করে দেখো, এই দুইটার মধ্যে যদি তুমি তুলনা করো, তাহলে দশা এই কণা কত 0, এই কণা কত 540, তাহলে এই দুইটা কণার দশা পার্থক্য কত আমার এখানে 540 না, 540। আবার এই কণা মানে এটা কত 90, এই কণা কত 90, আর এই কণা কত 630, তাইলে 630 থেকে 90 বিয়োগ দিলে আবার কত হইব আমার 540। তাইলে 540 মানে তাইলে কি 6, মানে তোমার এখানে দাঁড়াইতেছে না আমার 6 × π/2 মানে 3 পাই না, বুঝতে পারছি কিনা? তাহলে তুমি চিন্তা করে এই দুইটা তরঙ্গের মধ্যে দশা পার্থক্য কত, এই দুইটা তরঙ্গের মধ্যে দশা পার্থক্য কিন্তু 3 পাই, মানে 540। কিভাবে? আবারও বলতেছি, এই কণা দশা হইতেছে 0 আর এই কণার দশা 540, তাহলে দশা পার্থক্য 540, 540 মানে 3 পাই, 540 মানে 3 পাই। সেম একইভাবে এই দুইটা কণার মধ্যে যদি তুলনা করি, এই কণার দশা 90, এই কণার দশা 630, তাইলে আমরা যদি একটার থেকে একটা বিয়োগ দিই, 630 থেকে 90 বিয়োগ দিলে আবারও কত হইতেছে 540। তাহলে এই দুইটা কণার দশা পার্থক্য কত এখানে 540, মানে 3 পাই। তাহলে এর মানে এই দুইটা তরঙ্গের মধ্যে যতগুলা কণা আছে, মানে এই একই বরাবরে যতগুলা কণা আছে,
প্রত্যেকটা কণার জন্য যদি আমরা দশা পার্থক্য হিসাব করি, তাদের সবসময় কিন্তু দশা পার্থক্য কত থাকবে? 540। তাইলে এবং তারা এই দুইটা তরঙ্গ কিন্তু কি দশায় আছে? বিপরীত দশায়। কারণ তরঙ্গ শীর্ষের সাথে তরঙ্গ পাদ, তরঙ্গ পাদের সাথে তরঙ্গ শীর্ষ, তাহলে বিপরীত দশায়। তাহলে বিপরীত দশায় মিলিত হওয়ার জন্য দশা পার্থক্য কত হইতে পারে? 3π হইলেও তারা কি দশা পার্থক্য 3π হইলেও তারা কি থাকবো? বিপরীত দশায়। বুঝতে পারছি? এই দুইটা তরঙ্গের মধ্যে দশা পার্থক্য কত? 180, যে কারণে তারা বিপরীত দশায়। এই দুইটা তরঙ্গের মধ্যে দশা পার্থক্য কত? 540, মানে কত? 3π। এই জন্য তারা কি দশায়? বিপরীত দশায়। তাহলে তো পাই 3π। তাহলে এইভাবে যদি আমি যদি এটারে যদি আমি আরেকবার একটু পিছাই দিই, আমি যদি এই কণাটা, এখানের যে কণাটা দেখতেছো না, বোঝার চেষ্টা করো, এখানের যে কণাটা দেখতেছো না, এই কণাটারে যদি আমি এখানে নিয়ে আসি, মানে এটারে যদি একটু পিছাই দেই, তাইলেও কি তারা বিপরীত দশায় মিলিত হইব না? মানে এটারে যদি এখানে নিয়ে আসে তাইলে তো বিপরীত দশায়, এই না এটারে এখানে না, এইটা একই দশায় মিলিত, এই জায়গাটারে এখানে এইটারে যদি আমি এখানে নিয়ে আসি, বুঝতে পারছো? এইটারে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে তুমি চিন্তা করে দেখো, আমি যদি এইটারে যদি এই জায়গায় নিয়ে আসি, তাহলে দেখো তরঙ্গ কাজের সাথে তরঙ্গ কি করবো? শীর্ষ। তাহলে তারা কি দশায় হইব? বিপরীত দশায়। বুঝতে পারছো? আর এই বিপরীত দশাটা কত ডিগ্রির জন্য হইব? এই বিপরীত দশাটা হইব তোমার 5π এর। বুঝতে পারছি? এরপরে তাইলে আবার কি হইব? এর 5π এর পরে তাইলে কি আসবো? 7π। তাহলে এইভাবে ডট 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 2n - 1 পাই। অর্থাৎ পায়ের বিজুর গুণিতক হইলে, পায়ের কি গুণিতক হইলে? বিজুর গুণিতক দশা পার্থক্য থাকলে দুইটা তরঙ্গ কি দশায় থাকে? বিপরীত দশা। দেখো বুঝতে পারছো কিনা? এটা আমি যতটা পারছি সহজ করে বোঝানোর চেষ্টা করছি। আমি ইচ্ছা করলে আমি নেক্সট ক্লাসে আবার আরেকভাবে দেখানোর চেষ্টা করবো, মানে তরঙ্গের সমীকরণ দিয়েও এই জিনিসটা বোঝানো যায়। ঠিক আছে কিনা? তো আমি জাস্ট এখানে তুলনা করে দেখাইলাম এভাবে, যতটা সহজ করে পারা যায়। এখন দেখো বুঝছো কিনা? তাহলে এই দুইটা তরঙ্গ বিপরীত দশায় আছে কত ডিগ্রি দশা পার্থক্যের জন্য? এই দুইটা তরঙ্গ বিপরীত দশায় আছে কত? 540। ঠিক আছে? তো এইরকম, অর্থাৎ 3π। এই দুইটা তরঙ্গ বিপরীত দশায় আছে পাই, এই দুইটা তরঙ্গ বিপরীত দশায় আছে দশা পার্থক্য 3π। তো এরকম ভাবে পাই, 3π, 5π, 7π, 9π, এইভাবে পায়ের বিজুর গুণিতক দশা পার্থক্যের জন্য তারা কি দশায় থাকবো? বিপরীত দশায় থাকবে। দেখো বুঝছি কিনা? তাইলে আমরা এখানে একটা বাইর করতে পারছি কিনা? এই বিপরীত দশা, এটা হচ্ছে বিপরীত দশায় থাকার শর্ত, আর এটা হচ্ছে কি? সমদশায় থাকার শর্ত। এই শর্তটারে আমরা একটু আগে যে সূত্রটা বাইর করছি, সূত্রটা একটু চেঞ্জ করে দিব। কিরকম? আচ্ছা, ভাবতে পারো যে স্যার বিজুরের জন্য তো আমরা জোরের সাথে 1 বিয়োগ করলেও কিন্তু বিজুর হয়। জোরের সাথে 2n মানে কি? জোর থেকে 1 বিয়োগ করলেও কি হয়? বিজুর হয়। 1 যোগ করলেও কিন্তু কি হয়? বিজুর হয়। তো স্যার আপনি এখানে বিয়োগ করলেন কি জন্য? বিয়োগ করছি ব্যতিচারের ঘটনার জন্য। ব্যতিচারের ঘটনার জন্য আমি এটা বিয়োগ চিহ্ন দিয়ে প্রকাশ করছি। এবং কেন করছি? আমরা যখন ব্যতিচার পড়বো এই প্রশ্নের উত্তর আমি তোমারে দিই। বুঝতে পারছি? মানে আমি কিন্তু বিজুর যোগ করে +1 যোগ করে বিজুর বানাইতে পারি, আবার জোর থেকে জোরের সাথে 1 যোগ করে বিজুর বানাইতে পারি, আবার 1 বিয়োগ করে বিজুর বানাইতে পারি। তো আমি এখানে বিয়োগ করে করছি, এটা আমার ব্যতিচারের জন্য, ব্যতিচারের ঘটনা এটা আমার কি করবে? হেল্প করবে। ঠিক আছে? কিভাবে হেল্প করবে এটা আমি বুঝাবো বিস্তারিত। এখন আমরা তো এই শর্তটা দেখলাম, অর্থাৎ সমদশায় মিলিত হওয়ার জন্য দুইটা তরঙ্গের দশা পার্থক্য পায়ের কি গুণিতক হইতে হইব? জোর গুণিতক, পায়ের জোর গুণিতক। আর বিপরীত দশায় মিলিত হওয়ার জন্য পায়ের কি দশায় মিলিত হইতে হইব? বিজুর গুণিতক। বুঝতে পারছি কিনা? তাদের মধ্যে বিজুর গুণিতক দশা পার্থক্য থাকতে হইব। এখন আমরা যে একটু আগে যে সূত্রটা পড়ছিলাম, কি ছিল আমাদের সূত্রটা? ডেল ডেল 2π/λ ইন্টু ডেল এক্স। এখন দেখো সমদশার জন্য দশা পার্থক্য কত হইতে হইব? 2nπ। সমদশার জন্য দশা পার্থক্য কত হইতে হইব? 2nπ। তাহলে ডেল দ্বারা কি বোঝায়? দশা পার্থক্য। তাহলে দশা পার্থক্যের মান বসাই দিলাম 2nπ। তাহলে 2π λ ইন্টু কত? ডেল এক্স। তাহলে 2π এ কাটা, তাইলে আমার ডেল এক্স ইজ ইকুয়াল টু দাঁড়াইলো n λ। ডেল এক্স ইজ ইকুয়াল টু কি দাঁড়াইলো? n λ। এখন n λ আমরা এইভাবে না লিখা আমরা এইভাবে লিখতে পারি। দেখো এইভাবে লিখলে কোনো সমস্যা আছে কিনা আমারে বলো। হ্যাঁ, তাইলে এখন আমরা বলতে পারি কিনা যে দুইটা তরঙ্গ সমদশায় থাকার জন্য, দুইটা তরঙ্গ কি দশায় থাকার জন্য? সমদশায় থাকার জন্য তার পথ পার্থক্য হইতে হইব λ/2 এর জোড় গুণিতক। ঠিক আছে? আর দশা পার্থক্য হইতে হইব
পায়ের জোড় গুণিতক। বুঝতে পারছো? দুইটা তরঙ্গ সমদশায় থাকার জন্য, কি দশায় থাকার জন্য? দুইটা তরঙ্গ সমদশায় থাকার জন্য দশা পার্থক্য হইতে হইব পায়ের জোড় গুণিতক, কিন্তু পথ পার্থক্য হইতে হইব λ/2 এর জোড় গুণিতক। দেখো বুঝছি কিনা? ক্লিয়ার? তাহলে সেম কাজটা তার বেলায় এখন আবার অ্যাপ্লাই করব। আমরা সূত্রটা জানি, ডেল ডেল 2π/λ ইন্টু কত ডেল এক্স। আচ্ছা, ডেল ডেল এখন দেখো তো বিপরীত দশায় থাকার জন্য দশা পার্থক্য কত হওয়া লাগে? পায়ের বিজোড় গুণিতক। বিপরীত দশায় থাকার জন্য, দুইটা তরঙ্গ বিপরীত দশায় থাকার জন্য তার দশা পার্থক্য হইতে হয় কি? পায়ের বিজোড় গুণিতক। তো পায়ের বিজোড় গুণিতক তাহলে আমরা এখানে বসাই দেই, ওই ডেল ডেল মানে কি? দশা পার্থক্য। দশা পার্থক্য আমরা কত পাইছি বিপরীত দশার জন্য? বিজোড় গুণিতক, পায়ের বিজোড় গুণিতক। তাহলে বসাই দেই 2n - 1 কত পাই। তাহলে পায়ে পায়ে কি যায়? কাটা। পায়ে পায়ে কি যায়? কাটা। তাইলে এখন দেখো তো ডেল এক্স। আচ্ছা, এখানে আছে 2/λ, এই পাশে আসলে কি λ/2 হয়ে যাবে না? এখানে আছে 2/λ, এই পাশে আসলে কি λ/2 হয়ে যাবে না? তাহলে এটা হইব 2n - 1 ইন্টু λ/2। ডেল এক্স ইজ ইকুয়াল টু কত পাইলাম তাইলে আমরা? না, এই যে ডেল এক্স এরটা লিখলাম, এখানে আছে 2/λ, এটার এই পাশে আনলে কত হইব? λ/2। তাইলে দুইটা তরঙ্গ বিপরীত দশায় থাকার জন্য তার পথ পার্থক্য হইতে হইব λ/2 এর বিজোড় গুণিতক। λ/2 এর বিজোড় গুণিতক। আর দুইটা তরঙ্গ সমদশায় থাকার জন্য তার পথ পার্থক্য হইতে হইব λ/2 এর জোড় গুণিতক। এইগুলা কিন্তু সামনে আমার কাজ দিব, এইটাই হচ্ছে আমার মেইন জিনিস এগুলা। তো এই সেম জিনিসটা আমরা আবার নেক্সট দিন তরঙ্গের সমীকরণ দিয়ে দেখার চেষ্টা করব, যদি সময় থাকে, না তো শর্টকাট মাইরে দিন। ঠিক আছে? তাইলে আমরা মূলত এখান পর্যন্ত বলো তো কি পাইছি? দুইটা তরঙ্গ কি? দুইটা তরঙ্গ সমদশায় থাকার জন্য দশা পার্থক্যের সম্পর্কটা কেমন হওয়া উচিত আর পথ পার্থক্যের সম্পর্কটা কেমন হওয়া উচিত, এটা পাইছি। আবার দুইটা তরঙ্গ বিপরীত দশায় থাকার জন্য তাদের দশা পার্থক্যটা কেমন হওয়া উচিত আর পথ পার্থক্যটা কেমন হওয়া উচিত, এই জিনিসটা বাইক করছি। বুঝতে পারছি? অর্থাৎ দুইটা তরঙ্গের দশা পার্থক্য যদি হয় পায়ের বিজোড় গুণিতক এবং পথ পার্থক্য যদি হয় λ/2 এর বিজোড় গুণিতক, তাইলে তারা বিপরীত দশায় থাকবে। আর দুইটা তরঙ্গের দশা পার্থক্য যদি হয়, দুইটা তরঙ্গের দশা পার্থক্য যদি হয় পায়ের জোড় গুণিতক এবং পথ পার্থক্য যদি হয় λ/2 এর জোড় গুণিতক, তাইলে তারা কি থাকবো? সমদশায় থাকবো। তো এটাই হইতেছে আমার সমদশায় ও বিপরীত দশায় মিলিত হওয়ার কি শর্ত। সমদশায় ও বিপরীত দশায় মিলিত হওয়ার কি শর্ত। দেখো বুঝছি কিনা? ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি? ওকে, তাহলে এখন আমরা এটা এর থেকে সহজ করে বোঝানো সম্ভব না, ওই তরঙ্গের সমীকরণ দিয়েও বোঝানো যায়, আমি ওই জটিলতায় গেছি না। ঠিক আছে, অ্যাভয়েড করছি। যদি পারি নেক্সট ক্লাসে দেখাম। মুছাই দেই। আচ্ছা, এখন আমরা দেখবো উপরিপাতন। এখানে একটা জিনিস ভুলে লেখা হয়েছে না, সুসংগত আলোক উৎস কি? সুসংগত আলোক উৎস কি? এখানে আরেকটা জিনিস আমার লেখা মিস হয়ে গেছে। আচ্ছা, আমরা উপরিপাতনটা একটু দেখি। উপরিপাতন অলরেডি আমাদের বোঝা হয়ে গেছে। কিভাবে বোঝা হয়ে গেছে? ধরো তুমি একটা জিনিস, এই তরঙ্গটারে যদি এই তরঙ্গের উপর ফালাই কি ঘটবে? এই তরঙ্গের বিস্তার কত? এ। এই তরঙ্গের বিস্তার কত? এ। তাহলে এই তরঙ্গেরটারে যদি এই তরঙ্গের উপর নিয়ে ফালাই, তাহলে তারা কি সমদশায় মিলিত হইব না বিপরীত দশায়? সমদশায়। তাইলে এই দুইটা তরঙ্গ মিললে নতুন আরেকটা তরঙ্গ হইব না? নতুন যে তরঙ্গটা হইব তার বিস্তার কিন্তু কত হইব? আমার 2a। সে 2a বিস্তার নিয়ে কি হইব? নতুন তরঙ্গের সৃষ্টি করব। বুঝতে পারছি? মানে এই 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 দুইটা তরঙ্গ কি দশায় আছে? সমদশায়। এখন এই তরঙ্গের উপর যদি গিয়ে এই তরঙ্গ আপতিত হয়, এই দুইটা তরঙ্গ মিললা যে নতুন তরঙ্গটা হইব তার বিস্তার কিন্তু হইব কত? 2a। ওই তো তার এ তার এ। তাহলে এই এ মিললা কত? 2a। এদিকেও নিচেও এ, এদিকে নিচেও কি এ। এ দ্বারা কি বুঝায়? বিস্তার বুঝায় না? তাইলে এই এ আর এ, তাহলে নিচের দিকে 2a, উপরের দিকে 2a। অর্থাৎ এই দুইটা সমদশা সম্পূর্ণ দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে যে নতুন যে লব্ধি তরঙ্গটা পাইছি,
নতুন যে কি তরঙ্গটা পাইছি, লব্ধি তরঙ্গটা পাইছি, তার বিস্তার কিন্তু কত হইব আমার 2a। একইভাবে এই দুইটা তরঙ্গ যদি মানে আমি যদি দৈরা নেই আর কি, আমি দৈরা নিছি যে দুইটা তরঙ্গের বিস্তার কি সমান, সবসময় কি দুইটা তরঙ্গের বিস্তার সমান হইব? ধরো যে তার এর মান হইতে পারে ধরো যে 2, তার এর মান হইতে পারে 5, ঠিক আছে? তাইলে তার এর মান 2, তার এর মান কত 5, তাহলে তারা যখন সমদশায় মিলিত হইব তার লব্ধি তরঙ্গের বিস্তার হইব কত 7, লব্ধি তরঙ্গের বিস্তার হইব কত 7। বুঝতে পারছি কিনা? অর্থাৎ 7 মিটার বিস্তার নিয়ে তারা কি হইব, নতুন তরঙ্গটা কি করবো, মিলিত তরঙ্গ বা লব্ধি তরঙ্গটা হইব। বুঝতে পারছি কিনা? বুঝছি নাকি বুঝি নাই? আচ্ছা গেল এটা। এখন এটা তাহলে এখানে কি ঘটলো, তাহলে এটার উপরিপাতন ঘটলো, একটা তরঙ্গের উপর আরেকটা তরঙ্গের কি ঘটলো, উপরিপাতন ঘটলো। কি দশায় উপরিপাতন ঘটছে? সমদশায় উপরিপাতন ঘটছে। ক্লিয়ার? এখন এখানে এই তরঙ্গের উপর যদি গিয়ে এই তরঙ্গ পড়ে, তাহলে তুমি চিন্তা করে দেখো, এটা তো আমার, আর এখানে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি, এদিকে তো হইতেছে এটা প্লাসে, এটাও কি কি প্লাসে, এটা কিন্তু কি প্লাসে প্লাসে, তাহলে উপরের দিকে হইছে কত আমার, উপরের দিকে হইছে গিয়া +2a, আর এটা কিন্তু মাইনাসে, এটাও কিন্তু মাইনাসে, তাহলে নিচের দিকে বিস্তার কত হইব আমার মূলত -2a। বুঝতে পারছি কিনা? আচ্ছা, কিন্তু এখানের ব্যাপারটা একটু লক্ষ্য করে দেখো, এখানে এই দুইটা তরঙ্গ কি দশায় আছে, বিপরীত দশায়। এখন এই তরঙ্গের উপর যদি গিয়ে এই তরঙ্গ উপরিপাতন ঘটে, মানে এই তরঙ্গের উপর গিয়ে যদি এই তরঙ্গটা পড়ে, তাহলে উপরের দিকে কি প্লাসে, নিচের দিকে কি আমার মাইনাসে, ঠিক আছে? তো একইভাবে আবার এখানে কি এটা মাইনাসে, এটা কি আমার প্লাসে। ক্লিয়ার? তাইলে দেখো তো কি হইব আমার, তাহলে এই প্লাসে মাইনাসে কাটাকাটি করে কত 0 না? তাহলে তাদের লব্ধি তরঙ্গটা এরকম স্ট্রেট হয়ে যাবে। অর্থাৎ এখানে নতুন কোন লব্ধি তরঙ্গটা মূলত একটা কি তরঙ্গ হইব, স্থির তরঙ্গ। লব্ধি তরঙ্গটা মূলত একটা মানে স্থির তরঙ্গ বলা উচিত না, কারণ স্থির তরঙ্গের একটা বৈশিষ্ট্য হইতাছে তারা মূলত, স্থির তরঙ্গের বৈশিষ্ট্য হইতাছে মূলত তারা যে কাজটা, তারা বিপরীত দিক থেকে আসতে হয়। মানে একটা তরঙ্গ এই দিক থেকে আসছে আর একটা তরঙ্গ এই দিক থেকে আসতে হবে, উল্টা দিক থেকে, এটা হচ্ছে তার মেইন শর্ত। কিন্তু এটার স্থির তরঙ্গ না বলে, মানে এটা আমরা বলতে পারি তারা কি দশায় মিলিত হইছে, বিপরীত দশায় মিলিত হইছে। একদম স্থির তরঙ্গ বলাটা ঠিক না, যেহেতু এটা আলো, মানে অন্ধকার আলোকিত, অর্থাৎ তারা যে জায়গায় গিয়ে মিলিত হইব ওই জায়গাটা মূলত কি হইব, অন্ধকার হইব, এই জায়গাটা মূলত কি হইব, অন্ধকার হইব। বুঝতে পারছি কিনা? আচ্ছা যাই হোক, দেখো এখানে আমি আবার আরেকটু ক্লিয়ার করি। ধরো এটার বিস্তার হইতেছে +5, এটার বিস্তার হইতেছে এটার, আচ্ছা ওকে, এটা তো আগে, এটার বিস্তার +5, এটার বিস্তার ধরো যে -2। তাইলে তারা যদি একজন আরেকজনের উপর আপতিত হয়, তাইলে যে লব্ধি তরঙ্গটা পামো, লব্ধি তরঙ্গের বিস্তার কিন্তু হইব কত 3, +3। দেখো বুঝছো কিনা? এটার বিস্তার +5 আর এটার বিস্তার কত -2, তাইলে তাদের যে লব্ধি তরঙ্গ তার বিস্তার কত হইব আমার +3। ব্যাপারটা বুঝছি কিনা? হ্যাঁ, তাইলে বিপরীত দশায় মিলিত হইলে তাদের লব্ধি তরঙ্গের বিস্তার তাদের যে ওই পৃথক তরঙ্গের বিস্তার থেকে তুলনায় কি হইব, কম হইব, অলওয়েজ কি হইব, কম হইব। আর তাদের আর সমদশায় মিলিত হইলে তাদের পৃথক তরঙ্গের বিস্তার থেকে লব্ধি তরঙ্গের বিস্তার অলওয়েজ কি হইব, বেশি হইব। বুঝতে পারছি কিনা? অর্থাৎ তার তার মানে তোমার, আমি যদি এইভাবেই চিন্তা করি জিনিসটা, আগে বলে এতটুকু পর্যন্ত বুঝছি। আচ্ছা আমি আরো ক্লিয়ার করতেছি। দেখো একটা কণার উপর যদি আমরা জিনিসটা ফালাই কি হয়, আচ্ছা এই তরঙ্গটা এই কণাটারে কোন দিকে নিতে চাইতেছে, এই তরঙ্গটা এই কণাটারে কোন দিকে নিতে চাইতেছে, নিচের দিকে। কি পরিমাণ, y1 পরিমাণ। কি পরিমাণ, y1 পরিমাণ। এই দিক থেকে ধরে নিলাম আরেকটা তরঙ্গ আসতেছে, তাহলে দেখো তো এই তরঙ্গটা এই কণারে কোন দিকে নিতে চাইতেছে, নিচের দিকে। কি পরিমাণ, y2 পরিমাণ। আলটিমেটলি সে কোন দিকে যাইব, নিচের দিকেই যাইব। এই কণাটা আসলে কোন দিকে যাইব, নিচের দিকেই যাইব। বুঝতে পারছি? এবং কি পরিমাণ নিচের দিকে যাইব, y1 প্লাস y2 পরিমাণ, y1 প্লাস y2 পরিমাণ। বুঝতে পারছি? হ্যাঁ, কি পরিমাণ নিচের দিকে যাইব, y1 প্লাস y2 পরিমাণ। এখন যদি ঘটনাটা এরকম হইতো, এটা ধরো যে এটা কোন দিকে নিতে চাইতেছে, উপরের দিকে।
এটা কোন দিকে নিচে যাইতেছে? নিচের দিকে। সে উপরের দিকে নিতে চাইতেছে, ধরে নিলাম y1 পরিমাণ, সে নিচের দিকে আনতে চাইতেছে, ধরে নিলাম y2 পরিমাণ। ঠিক আছে, এখন সে আসলে কোন দিকে যাইব এটা ডিপেন্ড করব কে বড়। যদি y1 গ্রেটার দেন y2 হয় তাহলে এটা উপরের দিকে যাইব, কণাটা উপরের দিকে মুভ করব। আর যদি y2 গ্রেটার দেন y1 হয় তাহলে সে কোন দিকে মুভ করব? নিচের দিকে মুভ করব। আর যদি y1 ইজ ইকুয়াল টু y2 হয় তাহলে সে কি হইবে? সেই জায়গাতে স্থির থাকবে। সেই জায়গাতে কি থাকবো? স্থির থাকবে। বুঝতে পারছি কিনা? তাহলে এই অর্থাৎ তাইলে এখানে এই জায়গাতে তাইলে তারা কি দশায় মিলিত হইছে কণাটার উপর? বিপরীত দশায়। একজনে উপরে তুলতে চাইতেছে, আরেকজন সে কি দশায় মিলিত হইছে? এখানে সমদশায়। দুইজনই নিচের দিকে আনতে চাইতেছে। ক্লিয়ার? তো এটা আমরা উপরিপাতন বলি। এতটুকু পর্যন্ত বলো, বুঝছো কিনা? হ্যাঁ, উপরিপাতনের ব্যাপারটা ক্লিয়ার? তো বিপরীত দশায় মিলিত হইলেই কি তোমার মানে এই যে বিপরীত দশায় মিলিত হইলে কি লব্ধি তরঙ্গ যে পামো, লব্ধি তরঙ্গের বিস্তার কি সবসময় শূন্য নাকি কম? মানে অর্থাৎ লব্ধি তরঙ্গের বিস্তারটা কমে যাবে তুলনামূলক তাদের। বুঝতে পারছি কিনা? অর্থাৎ একটার বিস্তার থেকে আরেকটার বিস্তার বিয়োগ করলে যত হইব তত হইব তার লব্ধি তরঙ্গের বিস্তার। ক্লিয়ার? তাহলে এটা গেল আমাদের উপরিপাতন। এখন আমি যেটা বুঝাইতে চাইতেছি, দেখো উপরিপাতনের ব্যাপারটা ক্লিয়ার তো? তাহলে এখন আমরা বুঝাইতে চাইছি সুসংগত আলোক উৎস। কি? সুসংগত আলোক উৎস। এটা এখানে লেখা নাই, সুসংগত আলোক উৎস। আচ্ছা, এখানে আমি একটা ধরো যে মোমবাতি জ্বালাইলাম, আর এখানে ধরে নিলাম আমার একটা টর্চ লাইট, ধরানো যে এটা একটা টর্চ লাইট, এটার থেকেও আলোক রশ্মি বাইরিতেছে। তাহলে এটাও আলো দিতেছে, এটাও আলো দিতেছে। তো এই দুইটা আলোক উৎসরে আমি সুসংগত আলোক উৎস বলতে পারবো কিনা এটা ডিপেন্ড করবো তার শর্তগুলা স্যাটিসফাইড করে কিনা। সুসংগত আলোক উৎস হওয়ার শর্ত হইতেছে তাদের কম্পাঙ্ক, অর্থাৎ এইখান থেকে যে আলোক তরঙ্গটা বাহির হইতেছে, এখান থেকে যে আলোক তরঙ্গটা বাহির হইতেছে, দুইটার কম্পাঙ্ক কি হইবে? একই। কম্পাঙ্ক কি হইব? একই। আচ্ছা, একই মাধ্যমে আলোর বেগ একই না ভিন্ন? মানে সেও বায়ু মাধ্যমে আলো দিতেছে, সেও বায়ু মাধ্যমে আলো দিতেছে, তাহলে আলোর বেগ একই না ভিন্ন? আলোর বেগ একই না? ক্লিয়ার তো তাহলে জিনিসটা? আলোর বেগে আমরা একটা সূত্র জানি না, F is equal to c by lambda। F is equal to কত? c by F is equal to কি জানি? c by lambda। তাহলে দুজনের জন্য দুজন যেহেতু একই মাধ্যমে আছে তাহলে তার c এর মান কি? একই। আর এখন যদি সুসংগত আলোক উৎস হওয়ার জন্য যদি তাদের কম্পাঙ্ক একই হইতে হয় তাইলে তাদের F ও একই, c ও একই, তাহলে কি ল্যামডাও একই। বুঝতে পারছি? তাহলে সুসংগত আলোক উৎস হওয়ার দ্বিতীয় শর্ত হইতেছে তাদের তরঙ্গ দৈর্ঘ্য কি হইতে হবে? একই। তরঙ্গ দৈর্ঘ্য মাস্ট একই হইতে হবে। দেখো বুঝছি কিনা? হ্যাঁ, তাইলে এই দুইটা আলোক উৎসরে আমি সুসংগত আলোক উৎস বলতে পারবো যদি তাদের এই উৎসটা যে তরঙ্গটা ছাড়তেছে, আলোক তরঙ্গটা, এই উৎস যে আলোক তরঙ্গগুলা ছাড়তেছে যদি তাদের কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য কি হয়? একই হয়। আর একটা শর্ত আছে, যদি তাদের দশা পার্থক্য ধ্রুব হয়। দশা পার্থক্য ধ্রুব হয়। দশা পার্থক্য ধ্রুব হয় মানে হইতেছে, ধরো এই প্লিজ একটু বোঝার চেষ্টা করো। এখানে ধরে নিলাম এই আলোক তরঙ্গটা হইতেছে এই উৎসের, এই আলোক তরঙ্গটা হইতেছে এই উৎসের জন্য, আর এই আলোক তরঙ্গটা হইতেছে, প্লিজ একটু বোঝার চেষ্টা করো, এই আলোক তরঙ্গটা হইতেছে এই উৎসের জন্য। ক্লিয়ার? তাইলে দেখো তো এটা কি 0 ডিগ্রি, এটা কত 90 ডিগ্রি,
এটাই 180 ডিগ্রি, আর না লিখলাম এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর এটা হইতেছে আমার 180 ডিগ্রি। তাইলে এই দুইটা তরঙ্গের মধ্যে দশা পার্থক্য কত? 90 না? এই মানে এটা তো 0 আর এটা কত, এই বরাবর কত 90, তাহলে দুইটা তরঙ্গের দশা পার্থক্য কত? 90। তো যত সময় ধইরা দুইটা আলোক, যত সময় ধইরা এই দুইটা উৎস আলোক রশ্মি বা আলোক তরঙ্গ বিকিরণ করব, তত সব সময় তাদের দশা পার্থক্যটা 90 হইতে হবে। 90 থেকে বাড়তেও পারতো না, কমতেও পারতো না। অর্থাৎ দশা পার্থক্যটা কি হইতে হবে? ধ্রুব হয়, ধ্রুব হইতে হইবে। ক্লিয়ার কিনা দেখো, বুঝছো কিনা ব্যাপারটা? মনে করো যে 5 সেকেন্ডের সময় তার দশা পার্থক্য 90, আবার 10 সেকেন্ডের সময় দশা পার্থক্য 180 হয়ে গেল, তাইলে হইতো না। তারা যতক্ষণ পর্যন্ত আমারে, যত সময় ধরে আমি এক্সপেরিমেন্টটা চালামু, যে কোনো একটা এক্সপেরিমেন্ট, যত সময় ধরে আমি এক্সপেরিমেন্টটা চালামু, সব সময় তারা, সে যে আলোক তরঙ্গ ছাড়বো, সে যে আলোক তরঙ্গ থাকবো, দুইটা আলোক তরঙ্গের মধ্যে দশা পার্থক্যটা সবসময় একই থাকতে হবে। 90 হইলে সবসময় 90, 180 হইলে সবসময় 180। বুঝতে পারছি কিনা? ক্লিয়ার? তাইলে এইটাছে মূলত 3টা শর্ত। যদি কম্পাঙ্ক একই, তরঙ্গ দৈর্ঘ্য একই, আর দশা পার্থক্য যদি ধ্রুব হয়, দশা পার্থক্য যদি কি হয়? ধ্রুব হয়। দশা পার্থক্য কিন্তু একই না বলে আবার একই দিয়া দিও না। দশা পার্থক্য যদি ধ্রুব হয়, তাহলে দুইটা আলোক তরঙ্গ, দুইটা আলোক উৎসের আমি কি বলতে পারবো? সুসংগত আলোক উৎস। অর্থাৎ সে যে আলোক তরঙ্গ ছাড়ে, সে যে আলোক তরঙ্গ ছাড়ে, এই দুইটা আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক একই, এবং দশা পার্থক্য যদি ধ্রুব হয়, তাইলে তারা পরস্পর কি কি আলোক উৎস? সুসংগত আলোক উৎস। অন্যথায় তারা সুসংগত আলোক উৎস না। তবে বাস্তবে দুইটা পৃথক উৎস কখনোই সুসংগত উৎস হইতে পারে না। কথাটা বুঝাইতাম পারছি? দুইটা পৃথক উৎস কখনোই কি হইতে পারে না? সুসংগত উৎস হইতে পারে না। এই কারণে আমরা কি করি? এই কারণে আমরা ব্যতিচার পরীক্ষায় কি করি? একটা মোমবাতি নেই, কি করি? একটা মোমবাতি নেই, নিয়া তার সামনে একটা বাধার মতো দিই, বাধার মতো দিয়া দুইটা ছিদ্র তৈরি করি। ঠিক আছে? এই ছিদ্রের নাম আছে, আমরা সামনে এগুলা বুঝবো, এগুলা পরে যাবো। তাইলে দেখো, এখন তাইলে উৎস একটা, মানে প্রধান উৎস কি? প্রাইমারি উৎস কি? প্রাইমারি সোর্স একটা, কিন্তু এখানে যাওয়ার পর উৎস কয়টা হয়ে যায়? দুইটা। বুঝতে পারছি? তাইলে এই যে একটা তরঙ্গের উৎস, আলোক তরঙ্গের উৎস, এই যে এখানে একটা আলোক তরঙ্গের উৎস পাবো, এই দুইটা তরঙ্গের প্রাইমারি সোর্স কি একই না? অর্থাৎ এই দিক দিয়ে যে আলোক তরঙ্গটা যাইবো, এই দিক দিয়ে যে আলোক তরঙ্গটা যাইবো, দুইটা আলোক তরঙ্গ বা এই যে দুইটা উৎস, এই দুইটার উৎসের প্রাইমারি সোর্স কিন্তু একটাই। তাইলে কিন্তু তারা সুসংগত উৎস হইতে পারে। বাস্তবে একটা টর্চ লাইটের আলো আর একটা মোমবাতির আলো, অর্থাৎ উৎস হিসেবে একটা টর্চ লাইট আর উৎস হিসেবে একটা কি? মোমবাতি, তারা কখনোই সুসংগত উৎস হইতে পারে না। বুঝতে পারছি? দুইটা পৃথক উৎস কখনোই কি হইতে পারে না? সুসংগত উৎস হইতে পারে না, যদি প্রাইমারি সোর্স তাদের কি না হয়? একই না হয়। এই দুইটা সুসংগত উৎস হইতে পারে। কেন? কারণ তার প্রাইমারি সোর্স কি? একই। তো প্রাইমারি সোর্স একই হওয়ার কারণে সেই একই কম্পাঙ্কের একই তরঙ্গ দৈর্ঘ্যের আলোই কি করব? ছাড়বো। দেখো, বুঝছি কিন্তু? ক্লিয়ার? ওকে। এখন আরেকটা শর্ত আছে, তুমি যদি আগে, তাইলে এটা মূলত এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, যে সুসংগত আলোক উৎসের ক্ষেত্রে, সুসংগত আলোক উৎসের ক্ষেত্রে নিচের কোনগুলো প্রযোজ্য? আলোক উৎসের আলোক তরঙ্গদ্বয়ের কম্পাঙ্ক একই হতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য একই হতে হবে, তাদের দশা পার্থক্য সমান হতে হবে। দশা পার্থক্য সমান না, দশা পার্থক্য কি হইতে হইব? ধ্রুব হইতে হইব। তো বহু নির্বাচনী এমসিকিউ হিসেবে এটা কিন্তু আসতে পারে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। যেটা বলি যাবে আসবে, এভাবে একটু নোট করে রাখো। ক্লিয়ার? এখন যদি 1 মার্কের কোয়েশন আসে যে সুসংগত আলোক উৎস কাকে বলে, সুসংগত আলোক উৎস কাকে বলে, তা আমরা বলবো যে আলোক উৎস সমূহের আলোক তরঙ্গদ্বয়ের তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্ক একই, এবং তারা একটি নির্দিষ্ট দশা পার্থক্যে তরঙ্গকে সামনের দিকে সঞ্চালিত করে, সেই তরঙ্গ উৎসদ্বয়কে সুসংগত আলোক উৎস বলে। দেখো, বুঝছি কিনা? ক্লিয়ার? আর দুইটা পৃথক উৎস কখনোই সুসংগত উৎস হইতে পারে না, যদি তাদের প্রাইমারি সোর্স একই না হয়। ক্লিয়ার? আমরা এখন ব্যতিচারে যাব। আমরা এখন বোঝার চেষ্টা করবো ব্যতিচারে আসলে কি হয়, আমরা আশা করি বুঝবো, না বুঝার কিছু নাই। ব্যতিচারের জাস্ট আজকে কাকে বলে এটা বুঝা রাখবো, ব্যতিচারের বাকি আমরা নেক্সট ক্লাসে পড়বো। মুছাই দেই।
আগে আমরা লিখে নিই যে ব্যতিচার কাকে বলে, ব্যতিচার কাকে বলে আমি লিখি, তারপর এটা বুঝাই দিন, ঠিক আছে? সুসংগত আলোক উৎস হতে সুসংগত আলোক উৎস হতে সমান কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের সুসংগত আলোক উৎস হতে নির্গত সুসংগত আলোক উৎস হতে নির্গত সমান কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এবং প্রায় সমান সুসংগত আলোক উৎস হতে নির্গত সমান কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এবং প্রায় সমান বিস্তারের তরঙ্গ সমূহের কিরে কথা বইল না, উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গের বিস্তারের যে পর্যায়ক্রমিক হ্রাস ব্র্যাকেটে লিখলাম অন্ধকার ও বৃদ্ধি ব্র্যাকেটে লিখলাম উজ্জ্বল সুসংগত আলোক উৎস হতে নির্গত সমান কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এবং প্রায় সমান বিস্তারের তরঙ্গ সমূহের উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গের বিস্তারের যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি দেখা যায় তাকে ব্যতিচার বলে। তোমরা হয়তো এই ব্যাপার এখান পর্যন্ত ক্লিয়ার যে সুসংগত উৎস হতে কি নির্গত হয়, সমান কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, অর্থাৎ কম্পাঙ্কটা সমান তরঙ্গ দৈর্ঘ্যটা সমান, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এই কথাটাতে একটু ঝামেলা হইতে পারে যে সমান বিস্তারের, প্রায় সমান বিস্তারের, সমান না প্রায় সমান বিস্তারের তরঙ্গ সমূহের উপরিপাতনের ফলে, এই জিনিসটা আমি ক্লিয়ার করবো, চিত্র আঁকার পরে ক্লিয়ার করবো। দেখো তো ব্যতিচার ঘটানোর জন্য প্রথমে তোমার একটা উৎস নিতে হইব। তো উৎস হিসেবে সেম আমি আগের মতো একটা কি নিলাম, মোমবাতি নিলাম। ওকে, প্রশ্নবোধক চিহ্ন মুজায় দাঁড়িয়ে দিলাম, শেষ। আচ্ছা দেখো, আচ্ছা এইটাছে আমার প্রাইমারি সোর্স, তো সেইভাবে কি করতেছে, আলো ছড়াই দিতেছে, সে যদি এইভাবে আলো ছড়াই দিতে থাকে, রেকর্ড কি চালু আছে না বন্ধ হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা, কয় ঘন্টা হয়েছে? আচ্ছা ওকে ঠিক আছে। এই আলো ছড়ায় পড়তেছে, প্লিজ একটু মনোযোগ দিন, আলো ছড়ায় পড়তেছে। তো এখানে আসার পরে এইদিকে একটা মানে সূক্ষ্ম ছিদ্র রাখছি, এইদিকে একটা কি রাখছি, সূক্ষ্ম ছিদ্র রাখছি। এই ছিদ্রগুলার আমি বলি চির।
মানে আমি বলি না, মানে পরীক্ষাতে বলা হয় গিয়া কি চির, মানে এটা একটা চির, এটা একটা কি চির, ঠিক আছে। আর এই এই যে মাঝখানের অংশটা এটা দেখতে পাইতেছো, এটা হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। তো এখন মানে আমাদের ধারণা কি, আমরা যেটা একটু আগে, যেটা আগেও একবার দেখাইছিলাম, যে আলোক রশ্মি এখানে আইসা পড়বো এই ছিদ্র দিয়া, এই ছিদ্র দিয়ে এখানে যাইবো, এই জায়গাটা আলোকিত, এই জায়গাটা কি আলোকিত দেখাইবো। আমাদের এক্সপেকটেশন বা ওই যেটা আমাদের মানে রিলস আর কি, রিলস আর রিয়াল, মানে রিলসে মনে হয় গিয়া কি মানে এরকম হওয়ার কথা, মানে এরকম এরকম আর কি, বা যত মানে আমাদের একটা ধারণা যে এটা আসলে এখানে আইসা পড়বো, ঠিক আছে। একদম সোজা গিয়া সরল রেখায় গিয়ে এখানে পড়বে, এই জায়গাটা আলোকিত, সরল রেখায় এসে এখানে পড়বে, এই জায়গাটা আলোকিত, এই জায়গা অন্ধকার, এই জায়গা অন্ধকার, উপরে অন্ধকার, এরকম একটা ধারণা বা এটা আমাদের এক্সপেকটেশন। কিন্তু বাস্তবে আসলে এরকম হয় না, কারণ এরকম হইতো যদি আলোর কি ধর্ম থাকতো, কণা ধর্ম। শুধু আলোর কি ধর্ম থাকতো, কণা ধর্ম থাকতো, তাইলে এরকম সরল রেখায় যাইতো, এরকম সরল রেখায় যাইতো, তাইলে দুইটা আলোকিত বিন্দু পাইতাম, বাকি সব কি অন্ধকার। কিন্তু বাস্তবে কি আলো সরল রেখা মানে শুধু কণা, নাকি তার তরঙ্গ ধর্ম আছে? তরঙ্গ ধর্ম আছে। তো তরঙ্গ ধর্ম থাকার কারণে সে যে কাজটা করে দেখো, তো এখানে আসার পর সে যে কাজটা করে, সে এখান থেকে তরঙ্গ আকারে ছড়াইয়ে পড়ে। তো তরঙ্গ আকারে ছড়াইয়ে পড়লে এখন বলো তো, এই দুইটা তরঙ্গ এই বিন্দুতে সমদশায় মিলিত হইছে না বিপরীত দশায়? সমদশায় না, কারণ তরঙ্গ শীর্ষের সাথে তরঙ্গ শীর্ষ, তরঙ্গ পাদের সাথে তরঙ্গ পাদ, তরঙ্গ শীর্ষের সাথে তরঙ্গ শীর্ষ, তাইলে তো তারা কি সমদশায় গিয়ে মিলিত হইছে না? তাহলে এই জায়গাটা কি দেখাইবো? উজ্জ্বল। এই জায়গাটা কি হয়ে যাব? উজ্জ্বল। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা গেল। এখন ধরো যদি এরকম হয়, এখান থেকে ধরো যে আরেকটা তরঙ্গ এখানে আসছে, এখন দেখো তো এই দুইটা তরঙ্গ কি দশায় গিয়ে মিলিত হয়েছে? এখানে তরঙ্গ শীর্ষের সাথে তরঙ্গপাত, তরঙ্গ শীর্ষের সাথে তরঙ্গপাত, তরঙ্গ শীর্ষের সাথে তরঙ্গপাত, তাহলে তারা কি দশায় মিলিত হয়েছে এখানে? তাইলে এই জায়গাটা কি দেখাইবো? অন্ধকার। তো এইরকম উজ্জ্বল আর অন্ধকার একটা দেখা যায় না। এইরকম এই পর্দার উপর, এই পর্দার উপর উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, এরকম একটা পর্যায়ক্রমিক উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার এর ধারাবাহিকতা কি হয়? সৃষ্টি হয়। ওই এই জিনিসটি আমি লিখছি, সুসংগত আলোক উৎস হতে, মানে এই থেকে সুসংগত আলোক উৎস হতে নির্গত সমান কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, সমান কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এবং প্রায় সমান বিস্তারের তরঙ্গ সমূহের উপরিপাতনের ফলে। তাহলে এখানে কি উপরিপাতন করছে না দুইটা তরঙ্গের? কি দশায়? সমদশায়, এই কারণে উজ্জ্বল। এখানে দুইটা তরঙ্গের উপরিপাতন করছে কি দশায়? এই কারণে এটা কি? অন্ধকার। তো এরকম শুধু কি দুইটা বিন্দুতে না, এরকম মানে এইটার পরে এটা যেহেতু উজ্জ্বল, তারপরের বিন্দুটা কিন্তু কি আবার অন্ধকার, তারপরের বিন্দুটা কিন্তু কি আবার উজ্জ্বল, তারপরের বিন্দুটা অন্ধকার। তো এইরকম লব্ধি তরঙ্গের বিস্তারের যে পর্যায়ক্রমিক হ্রাস ও বৃদ্ধি, পর্যায়ক্রমিক হ্রাস বলতে অন্ধকার, পর্যায়ক্রমিক বৃদ্ধি বলতে উজ্জ্বল দেখা যায়, তাকে কি বলে? ব্যতিচার বলে। এতটুকু পর্যন্ত বলো বুঝছি কিনা? হ্যাঁ, আচ্ছা। তো এটা গেল, এতটুকু পর্যন্ত যদি আমরা বুঝা থাকি, এটাই হইতেছে মূলত ব্যতিচারের ঘটনা। এখন আমরা তাইলে এরকম কি শুধু উজ্জ্বল বিন্দু আর অন্ধকার বিন্দু দুইটা পাবো না? এরকম পর্যায়ক্রমিক ভাবে চলতে থাকবো। আচ্ছা, এখন যে এখানে একটা কথা বলছিলাম যে প্রায় সমান বিস্তার, ওইটা নিয়ে কথা বলতে চাইছিলাম। প্রায় সমান বিস্তারের যে ব্যাপারটা হইছে, তো অন্ধকার বলতে একবারে অন্ধকার হইব কখন জানো? যদি এই দুইটার বিস্তার একবারে সমান হয়, তাহলে এটা একবারে উজ্জ্বল হইব, একবারে সর্বোচ্চ পরিমাণ উজ্জ্বল, আর তারপরের বিন্দুটা হইব সর্বোচ্চ পরিমাণ অন্ধকার, ঠিক আছে। কিন্তু যদি একদম সমান না হইয়া, অর্থাৎ এই দুইটা তরঙ্গের বিস্তার যদি কি না হইয়া, একদম সমান না হইয়া, যদি মনে করে যে প্রায় মানে একটু বেশি ডিফারেন্স থাকে, তাইলে এই যে উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার যে ডুরার সৃষ্টি, ওইগুলো আমরা বলি ডুরা, এই যে ডুরাগুলা সৃষ্টি, ডুরাগুলা স্পষ্ট হইতো না। অর্থাৎ ব্যতিচার দেখা যাইব ঠিকই, কিন্তু ব্যতিচারটা তুমি স্পষ্ট দেখতে পারতা না। যদি কি হয়, যদি তাদের বিস্তারটা যদি মানে এই দুইটা তরঙ্গের বিস্তার যদি কি না হয়, সমান বা প্রায় সমান না হয়,
সমান বা প্রায় সমান হইলে তাহলে উজ্জ্বল অন্ধকার এই যে একটা পর্যায়ক্রমিক ধারাবাহিকতাটা এটা একদম তুমি স্পষ্ট দেখতে পাবা। কোনো কারণে যদি এই যে দুইটা তরঙ্গের উপরিপাতন করছে তাদের বিস্তার যদি সমান বা প্রায় সমান না হয়, বুঝতে পারছো, বিস্তার যদি খুব বেশি হয়ে যায়, বিস্তার যদি কি হয়ে যায়, খুব বেশি হয়ে যায়, এই দুইটা তরঙ্গের বিস্তারের মধ্যে যদি ডিফারেন্স খুব বেশি থাকে, তাইলে তুমি এইদিকে হয়তো দেখবা কিন্তু এটা তুমি স্পষ্ট বুঝতে পারতা না যে এই যে ব্যতিচারটা যে দেখবা উজ্জ্বল অন্ধকারের যে পর্যায়ক্রমিক একটা ধারাবাহিকতা, এটা হয়তো তুমি এইরকম স্পষ্ট দেখতে পাইতা না। কথাটা কি বুঝাইতাম পারছি? তো ব্যতিচার পাওয়ার জন্য এই শর্তটা মাস্ট না, মানে এই কারণেই বা সুসংগত আলোক উৎস হওয়ার জন্য বিস্তার প্রায় সমান হইতে হইব, এটা কিন্তু ফিক, মানে এটা লাগবেই এমন কোনো ব্যাপার না, বুঝতে পারছি? সুসংগত আলোক উৎস হওয়ার জন্য শর্ত মূলত তিনটাই। কি কি? কম্পাঙ্ক সমান, তরঙ্গ দৈর্ঘ্য সমান, দশা পার্থক্য ধ্রুব। বিস্তার প্রায় সমান এটা হইতেই হবে, এটা ম্যান্ডেটরি না। যদি বিস্তার সমান বা প্রায় সমান হয়ে যায় ব্যতিচারটা আমরা স্পষ্ট দেখতে পাবো, আর যদি সমান বা প্রায় সমান না হয় তাহলে আমরা ব্যতিচারটা একটু অস্পষ্ট দেখতে পাবো। অর্থাৎ এই যে আলো অন্ধকারের যে খেলাটা, এটা আমরা কি দেখবো, একটু অস্পষ্ট দেখবো। দেখো বুঝছি কিনা, ক্লিয়ার? তাইলে আমরা এখানের এই সংজ্ঞাটার সাথে আমরা এই জায়গাটা বুঝছি। তো এখানে আমি দুইটা বিন্দু আঁকছি বলে ভাইবো না যে দুইটা এরকম আলো অন্ধকার কি অসংখ্য এরকম সৃষ্টি হবে, ক্লিয়ার কিনা? একটা মিনিট একটু দাঁড়ান, আমি আরেকটু একটা জিনিস একটু দেখায় শেষ করে দিই। আমার রেকর্ডিংটা চালু আছে কিনা দেখো। মার্কার এরকম করে করে আচ্ছা দেখেন, এই প্লিজ একটু মনোযোগ দেই। আচ্ছা, এটা যেহেতু আমি হাতে আঁকতেছি, এটা মূলত কম্পাস দিয়ে আঁকলে সুন্দর হয় এই চিত্রটা। আমি যেহেতু হাতে আঁকতেছি একটু হইতে পারে, এদিক সেদিক হইতে পারে, তারপরে চেষ্টা করতেছি যতটা পারি পারফেক্ট করে আঁকার। যতটা পারি পারফেক্ট করে আঁকার চেষ্টা করতেছি। আচ্ছা, এইটাছে আমার এই এক মোমবাতি আজকে কবার রাখলাম। আচ্ছা, তো এখান থেকে এই আলো ছড়াইয়া পড়তেছে। ওকে, এখানে আসার পর আচ্ছা দেখো, তোমরা খালি দেখো আমার রেকর্ডটা নিয়ে চালু আছে। কি আঁকলাম মনে আমার ছবি এলোমেলো লাগতেছে। আচ্ছা আচ্ছা দেখো, মানে ডট ডটের সাথে ডট ডট সমদশায়, আর মানে সলিডের সাথে সলিড যে রেখাগুলো ক্রস করছে এগুলো সমদশায়, অর্থাৎ সলিডের সাথে সলিড, ডট ডটের সাথে ডট, এই ক্রসিং পয়েন্টগুলো সমদশায় মিলিত হইছে, আর সলিডের সাথে ডট ডট যেগুলো এগুলো বিপরীত দশায়। তাহলে দেখো, এই সলিডের সাথে সলিড, ডট ডটের সাথে ডট ডট, সলিডের সাথে সলিড, ডট ডটের সাথে ডট ডট, সলিডের সাথে সলিড, ডট ডটের সাথে ডট ডট, ডট সলিডের সাথে সলিড। তাইলে এই যে আমার
তরঙ্গগুলা তাইলে কি দশায় মিলিত হইছে? সবগুলা তাইলে সমদশায় মিলিত হইছে। বুঝতে পারছো? তাইলে এই তরঙ্গের উপর এই বিন্দুটা 100% আলোকিত হইবে। দেখো বুঝছি কিনা, কারণ সবগুলো সমদশায়, সলিডের সাথে সলিড, ডট ডটের সাথে ডট ডট, সলিডের সাথে সলিড, ডট ডটের সাথে ডট ডট, সলিডের সাথে সলিড ক্রস করছে না? হ্যাঁ, তো এখন এই পয়েন্টগুলার মিলিত করে দিলে তাহলে এই বিন্দুটা কি হইব? উজ্জ্বল, কারণ তারা কি কি দশায় মিলিত হইছে? সমদশায়। এখন এখানে এই জায়গাটা একটু ফলো করো, ডট ডটের সাথে সলিড, আবার ডট ডটের সাথে সলিড, আবার ডট ডটের সাথে সলিড, ডট ডটের সাথে সলিড, এটা একটু এদিক সেদিক হয়েছে, এটা ডট ডটের সাথে সলিড, এটা একটু এদিকে যদি করে দিই, দেখো এই দেখো ডট ডটের সাথে সলিড প্রত্যেকটা। তাইলে এখানে মূলত এই জায়গাটা মূলত কি হবে? অন্ধকার। এই জায়গাটা মূলত কি হবে? আমার অন্ধকার, কারণ তারা বিপরীত দশায় মিলিত হয়েছে। কারণ এই পয়েন্টগুলো দেখো, এটা কি সলিডের সাথে সলিড না সলিডের সাথে ডট ডট? এটা সলিডের সাথে ডট ডট, এটাও সলিডের সাথে ডট ডট, এটাও সলিডের সাথে ডট ডট। আমি হাত দিয়ে আঁকার কারণে একটু এদিক সেদিক হয়েছে, তুমি যখন কাটা কম্পাস দিয়ে আঁকবা একদম পারফেক্ট লাইন পাবা। ঠিক আছে, তো তাইলে এই জায়গাটা হইতেছে কি আমার কি উজ্জ্বল না অন্ধকার? এটা তো উজ্জ্বল, আর এটা অন্ধকার। সেম ভাবে আবার দেখো এদিকে, এখানে এই পয়েন্টটা আবার কি হবে? আমার অন্ধকার, উজ্জ্বল অন্ধকার। তারপরে এরকম আরেকটা লাইন কি পাবো আমরা? আচ্ছা, এটা অন্ধকার হয়েছে কি জন্য? সেম, এটা কি ডট ডটের সাথে ডট ডট না ডট ডটের সাথে সলিড? ডট ডটের সাথে সলিড, ডট ডটের সাথে সলিড, এর মানে তারা বিপরীত দশায়। তো এই চিত্রটাই মূলত প্রত্যেকটা বইয়ে আছে। আগে যেটা আঁকছি এটা আমার মন মতো আঁকছি আর কি, বুঝতে পারছো? আগে যেটা দুইটা তরঙ্গ দিয়ে আঁকছি এটা মন মতো আঁকছি, কিন্তু প্রত্যেকটা বইয়ে কিন্তু এই চিত্রটাই আছে। এখন দেখো আবার এখানে এটা ডট ডটের সাথে ডট ডট, সলিডের সাথে সলিড, ডট ডটের সাথে ডট ডট, এটা একটু আমার হাতে আঁকার কারণে এদিক সেদিক হয়ে গেছে। এখন যদি এইভাবে যুক্ত করে দেই তাহলে এখানে আবার কি পাবো আমরা? উজ্জ্বল। ঠিক আছে, তো এ কিভাবে এখানে যদি আবার এটা আবার কি? উজ্জ্বল। বুঝতে পারছো কিনা? তো কম্পাস দিয়ে আঁকলে দেখো ডট ডটের সাথে ডট ডট, সলিডের সাথে সলিড, ডট ডটের সাথে ডট ডট, সলিডের সাথে সলিড, এর মানে তারা কি দশায়? সমদশায়। এর মানে এখানের বিন্দুটা কি হবে? উজ্জ্বল। তাহলে এইরকমই তো এটা হচ্ছে উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, সেম উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার। এখন এই যে, প্লিজ একটা মিনিট আমি শেষ করে দিতেছি, একটু সময় আছে, এত সময় ধৈর্য ধরে বসো, আর একটু বসো। এই যে আমার চিটটা আর এই যে চিটটা, ঠিক মাঝ বরাবরের যে রেখাটা দেখতেছো না? হ্যাঁ, এটারে বলা হয় কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। এটা শুধু উজ্জ্বল ডোরা না, এটা কি মাঝখানেরটা না? একদম, এটা কি একবারে মাঝখানেরটা না? মাঝখানেরটারে বলা হয় কি উজ্জ্বল ডোরা? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। তো এবং এটার জন্য n এর মান কি? 0। এটার জন্য n এর মান 0, এটার জন্য n এর মান 1। তারপরে আবার অন্ধকার, তারপরে আবার উজ্জ্বল ডোরা না? এই উজ্জ্বল ডোরার পরে কি অন্ধকার, অন্ধকারের পরে আবার কি? উজ্জ্বল। তো এই উজ্জ্বল ডোরার জন্য n এর মান কত? 2। তারপরে আবার অন্ধকার, তারপরে আবার উজ্জ্বল, তার এরপরে n এর মান কত? 3। ক্লিয়ার? দেখো ওই আমি কিন্তু এখন আবার ওই আগে যেটা বলছিলাম বলবো, এটা ফিরা যাবো ওই জায়গাতে। এখন দেখো আবার এই n এর মান 0, তাহলে উপর এই উজ্জ্বলের জন্য n এর মান কত? 1। তারপরে আবার অন্ধকার, তারপরে আবার উজ্জ্বল, তাহলে ওইটার জন্য n এর মান কত? 2। ক্লিয়ার? তাইলে উজ্জ্বলের জন্য n এর মানটা কত থেকে শুরু? 0 থেকে। উজ্জ্বলের জন্য n এর মানটা কত থেকে শুরু? 0 থেকে। উজ্জ্বলের জন্য n এর মানটা 0 থেকে শুরু, কিন্তু অন্ধকারের জন্য n এর মান কত? 1। কেন্দ্রীয় অন্ধকার নাই, কেন্দ্রীয় কি আছে? উজ্জ্বল আছে। বুঝতে পারছো? আর কেন্দ্রীয় উজ্জ্বল ডোরাটার জন্য n এর মান কত ধরি? 0। আর কেন্দ্রীয় অন্ধকার যেহেতু নাই, তাহলে ওই প্রথম অন্ধকারটা হইছে n এর মান কত? 1। দ্বিতীয় অন্ধকারের জন্য তাহলে কি হইব? ওই যে উজ্জ্বল, তারপরে যে অন্ধকার, দ্বিতীয় অন্ধকারের জন্য উজ্জ্বল, n এর মান কি হইব? 2। ঠিক আছে, সেম ভাবে নিচের দিকে এই অন্ধকারের জন্য কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার পরে যে অন্ধকার, তার জন্য n এর মান কত? 1। এরপরে উজ্জ্বল, তারপরে আবার অন্ধকার, এই অন্ধকারের জন্য n এর মান কত? আবার 2। তাইলে অন্ধকার ডোরার জন্য n এর মান কত থেকে শুরু হয়? 1।
আর উজ্জ্বল ডুরার জন্য n এর মান কত থেকে শুরু হয় 0। বুঝতে পারছি? এখন আসো ওই যে আমরা ডেল এক্স সমান সূত্র পড়ছিলাম না? আচ্ছা, আর অন্ধকার হইছে কিসের জন্য? সমদশায় না বিপরীত দশার জন্য? বিপরীত দশার জন্য। বিপরীত দশার জন্য ডেল এক্স এর ডেল এক্স এর সূত্রটা কি ছিল, বা ডেল ডেল এর সূত্রটা কি ছিল? ডেল ডেল এর সূত্রটা ছিল 2n - 1 ইনটু λ/2। এটা ছিল ডেল এক্স এর সূত্রটা ছিল। বিপরীত কোন দশার জন্য? এটা বিপরীত দশা বা অন্ধকারের জন্য। বা ডেল ডেলটা ছিল এরকম 2n - 1 কত পাই, এরকম ছিল না? তো এখানে ওই প্লাস দিতাম আর কি, যদি এগুলাতে কি দিতাম প্লাস দিতাম, যদি এখানে প্লাস দিতাম তাহলে n এর মান যদি 1 বসাইতাম তাহলে এটা শুরু হইতো কত দিয়া? 3 পাই দিয়া। কিন্তু বিপরীত দশা কি 3 পাই দিয়া শুরু না পাই দিয়া শুরু? পাই দিয়া শুরু। তাহলে আমার পাই মিসিং হয়ে যাইতেছে। বুঝতে পারছি কিনা? আর ব্যতিচারের ঘটনায় তো অন্ধকার ডুরা অন্ধকার বা বিপরীত দশার জন্য, ব্যতিচারের ঘটনায় অন্ধকার বা বিপরীত দশার জন্য n এর মান 0 থেকে শুরু না 1 এর থেকে শুরু? n এর মান 1 এর থেকে শুরু। তা আমি যদি সূত্রতে কি দিতাম +1 দিয়ে বিজোড় করতাম তাইলে কিন্তু এটা শুরু হইতো কত থেকে? 3 পাই থেকে। কিন্তু বিপরীত দশা বা অন্ধকার কিন্তু 3 পাই থেকে শুরু না, কত শুরু? পাই থেকে। এই কারণে আমি এখানে কি দিয়ে শুরু করছি? মাইনাস দিয়ে। দেখো মাইনাস দিয়ে শুরু করলে কিন্তু এখন আমার এই সমস্যাটা আর নাই। এই অন্ধকার ডুরার জন্য n এর মান কত থেকে শুরু? 1 থেকে শুরু। তো n এর মান 1 বসাও, 2 এর থেকে 1 গেলে কত? 1 পাই। তা আমার অন্ধকার ডুরা বা বিপরীত দশার জন্য তো আমার ডেল ডেল এর মান কত থেকে শুরু হয়? পাই থেকে শুরু হয়। দেখো বুঝছো কিনা? তাইলে আমরা বুঝতে পারছি যে কেন আমরা মাইনাস দিয়ে বিজোড় করছি। মাইনাস দিয়ে বিজোড় করার উদ্দেশ্য এটাই, কারণ ব্যতিচারের ঘটনায় n এর মান 1 এর থেকে শুরু হয়। ঠিক আছে? n এর মান যেহেতু 1 এর থেকে শুরু হয়, আমি প্লাস দিলে আমার দশা পার্থক্য শুরু হইতো কত থেকে? 3 পাই থেকে। ঠিক আছে? তাহলে আমাদের কাছে ক্লিয়ার যে কেন মাইনাস দিয়ে শুরু করছি। আল্লাহর